হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরো একটি ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্প্রতি যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরীক্ষা হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি, যেটার এক্সাম টেকার ছিল বুয়েট, সেটারই আমরা জব সলিউশনটা দেখব। তো শুরু করছি। প্রথমে আমরা যে ম্যাথটা দেখব এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এটা আমরা, তোমরা যদি আমাদের জাস্ট গত পরশু দিনের ক্লাসটাই দেখো, যেটা পার ইউনিট সিস্টেমের উপর আমাদের ক্লাস ছিল, তাহলে কিন্তু এই ম্যাথটা পারার কথা। তো তোমরা যদি আজকেই প্রথম দেখে থাকো তাহলে এই চ্যানেলে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজি প্লে লিস্টে গিয়ে পার ইউনিট সিস্টেমের উপর যে ক্লাস আছে সেটা দেখে নিতে পারো, তাহলে কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। অথবা এখানেও আমরা যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল সেটাতে বলা ছিল যে একটা 33 কেবি বাস আছে, ঠিক আছে, এবং সেই বাসের ভোল্টেজ 1 পার ইউনিট, এবং বেস ভোল্টেজ দেওয়া ছিল 33 কেবি। কোথায় দেখো, লাইন টু লাইন বলা আছে, কিন্তু এখানে একটা ডাটা দেওয়া আছে, এবং বলা আছে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাকে সরাসরি বলে দেয় না যে এটা একটা সিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে, এভাবে ঘুরিয়ে দিছে। ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট এবং ট্রিপল লাইন শর্ট সার্কিট, দুইটাই তো সিমেট্রিক্যাল ফল্ট, তাই না? তো সিমেট্রিক্যাল না বলে এইভাবে ঘুরে বলছে আর কি। হলো, তারপরে বললো যে ফল্ট হয়েছে এবং দ্য ফল্ট কারেন্ট, যেইখানে ফল্ট হয়েছে ওই ফল্টের যে কারেন্ট সেটা হচ্ছে 30 কিলো এম্পিয়ার, ঠিক আছে। এবং এখানে যে বলছে না বেস লাইন টু লাইন ভোল্টেজ 33 কেবি, আবার বলা আছে থ্রি ফেজের বেস যে এমভিএ, ঠিক আছে, বেস যে অ্যাপারেন্ট পাওয়ার সেটা হচ্ছে কত, 100 এমভিএ। তো বের করতে বলছে কি, থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত হবে, লুকিং লুকিং ফ্রম দ্য ফল্ট, বুঝছো, লুকিং ফ্রম দ্য ফল্ট টু দ্য নেটওয়ার্ক, অর্থাৎ আমাদের সিস্টেমের ইকুইভ্যালেন্ট থেভেনিন ইম্পিডেন্স কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো, তোমার যখন একটা সিস্টেম আছে, ঠিক আছে, এই সিস্টেমে অনেকগুলা বাস কানেক্টেড আছে। তো এখানের মধ্যেই যে কোনো একটা বাস, মনে করো এই যে এই বাসটা আমি আঁকলাম বাস বার, এই বাস বারের সাথে অন্যান্য বিভিন্ন বাসেরও কানেকশন আছে। এই বাস বারের ভোল্টেজ কত, এই বাস বারের ভোল্টেজ বলতেছে 1 পার ইউনিট, ঠিক আছে। এবং এই যে বাস বার আছে, এই বাস বারের বেস ভোল্টেজ বলছে 33 কেবি, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটার ভোল্টেজ হচ্ছে কত, 33 কেবি, বেসে 1 পার ইউনিট। তার মানে অ্যাকচুয়াল ভোল্টেজ যদি বাইর করি, অ্যাকচুয়াল মানে কি, অ্যাকচুয়াল ভোল্টেজ মানে হচ্ছে পার ইউনিট ইন্টু বেস, তাহলে পার ইউনিটের সাথে বেস গুণ করলে এটা 33 কেবিতে আছে এটা ভোল্টেজটা। এখন এখানে কি হয়েছে, এই বাসের মধ্যে তোমার কি ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে, ঠিক আছে, তিনটা লাইন শর্ট হয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে সেখানে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, 30 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, 30 কিলো অ্যাম্পিয়ার এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। তাইলে এখন বলতেছে যে এই যে ফল্ট হয়েছে, ফল্টের এইখানে তুমি যদি তাকাও, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টটা একটা ইম্পিডেন্স পার হয়ে যাচ্ছে না, ঠিক আছে, ওই যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সেটার মান কত, ঠিক আছে। তাহলে দেখো, এখানের তুমি ভোল্টেজ জানো, এখানের কারেন্ট জানো, তাহলে তুমি খুব সহজে এখানের ইম্পিডেন্সটা বের করতে পারবে, ঠিক আছে। এটা বের করার দুইটা ওয়ে আছে, একটা খুবই শর্ট আর একটা হচ্ছে একটু বেসিক দিয়ে আগানো। আমরা একটু লং ওয়েটাই ফলো করব। একদম শর্টটা একদম এক লাইনে হয়ে যায়, তো এটা আমরা করতেছি না, যেহেতু প্রায় 8 মার্কের ম্যাথ ছিল এটা, ঠিক আছে। তোমরা বললে ওইটা আমরা পরে আবার দেখাই দিব। তাহলে দেখো, বলা আছে কি 33 কেবি বাসের বেস ভোল্টেজ, তাহলে আমি গিভেন ডাটা লিখলাম যে লাইনের বেস ভোল্টেজ বলছে আমার 33 কেবি, এবং বেস এমবিএ কত, 100 এমবিএ, এগুলো দেওয়া আছে। তাহলে দেখো, এই দুইটা যে দেওয়া আছে এখান থেকে আমরা লাইন কারেন্ট পাবো না। লাইন কারেন্ট মানে কি, এস সমান কি √3 VLIL না, এস সমান √3 VLIL থ্রি ফেজের জন্য। তাহলে আইএল সমান কি, S/√3 VL। তাহলে দেখো, এস এর মানটা এখানে বসাইছি এবং এই ভিএল এর মানটা এখানে বসাইছি ফর্মুলাতে। তো ক্যালকুলেট করার পরে কি হয়েছে, ক্যালকুলেট করার পরে এখানে আমি কার মান পাইছি, আইএল এর মান পেয়ে গেছি 1749.54 এম্পিয়ার।
তাহলে এটা বেস কারেন্ট, তাই না? পাইছি। এখন আমি যদি পার ইউনিটে কারেন্ট বের করতে চাই তাহলে কি করতে হবে? যে কোনো কিছুর পার ইউনিট মানে কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তাহলে দেখো ফল্ট কারেন্ট বলছে 30 কিলো অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ফল্টে 30 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে বসাইলাম অ্যাকচুয়াল কারেন্ট। এরপরে বেস কারেন্ট এখান থেকে পাইলাম না, এটা এখানে বসাইলাম। তাহলে আমি কি গেছি? ফল্ট কারেন্টের পার ইউনিট ভ্যালু পেয়ে গেছি 17.15 পার ইউনিট, ঠিক আছে? পাইলাম। এখন আমার ইম্পিডেন্স লাগবে, থেভেনিন ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি? ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে যেহেতু পার ইউনিটে করতেছি, ভোল্টেজের পার ইউনিটটা বসাইলাম, আর যে ফল্ট কারেন্টের পার ইউনিটটা বসাইলাম। একটা আরেকটাকে ভাগ দিলে কি পেয়ে গেলাম? আমরা এখানে ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স কিভাবে করবা? যে কোনো কিছুর অ্যাকচুয়াল ভ্যালু মানে কি? পার ইউনিট ইনটু বেস। তাহলে কি করলাম? পার ইউনিট ভ্যালু বসাইলাম। আর ইম্পিডেন্সের বেসের ফর্মুলা কি? ইম্পিডেন্সের বেস মানে কিন্তু লাইনের যদি তুমি বেস ভোল্টেজ জানো তাহলে সেই ভোল্টেজের কেভি স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ। তাহলে কি করছি? 33 কেভি স্কোয়ার ডিভাইডেড বাই 100 এমভিএ, এটা বসা দিছি, ঠিক আছে? এটা কার ফর্মুলা? এই যে জেড বিটের ফর্মুলা। বসানোর পরে কি হলো? এই দুইটা গুণ করে আমরা কি পেলাম? ইকুইভ্যালেন্ট থেভেনিন ইম্পিডেন্স পেয়ে গেলাম। তাহলে দেখো তোমাদের প্রশ্ন থাকতে পারে মনের ভিতর যে একটা 3 ফেজ সিস্টেম, এসি সিস্টেম, এখানে ফল্ট হয়েছে, এখানে ইম্পিডেন্স এরকম কেন? ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের অ্যাঙ্গেল কোথায়, জে টার্ম কোথায়, বা এগুলা কোথায়, ঠিক আছে? তা আমরা তো জানি না এখানের মধ্যে কি রেজিস্ট্যান্স আছে না রিঅ্যাকট্যান্স আছে না কি আছে, আমরা জানি না। এই জন্য আমরা কি করছি? ইকুইভ্যালেন্ট যে থেভেনিন ইম্পিডেন্স সেটার অ্যাবসলিউট ভ্যালু হিসেবে দেখাইছি। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? মনে করো তোমার কোনো কিছু যদি এরকম থাকে 3 প্লাস j4, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করলে সামথিং এরকম আসবে না? এক্স অ্যাঙ্গেল অফ থিটা, এরকম ভ্যালু আসবে না, তাই না? এক্স মানে কি? √3² প্লাস 4²। এই যে এক্স পাইছো, এই এক্সটাই হচ্ছে কি? এই যে 3 প্লাস j4 আছে, এই 3 প্লাস j4 এর অ্যাবসলিউট ভ্যালু করলে শুধু এক্স পাবা, এই অ্যাঙ্গেলটা পাবা না। তো আমরা তো অ্যাঙ্গেল সম্বন্ধে আইডিয়া নাই, এখান থেকে ম্যাথ থেকে বুঝতে পারতেছি না। এই জন্য আমরা কি দেখাইছি? থেভেনিনের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সেটার অ্যাবসলিউট ভ্যালু হিসেবে কি দেখাইছি? যেই ভ্যালুটা পাইছি এখান থেকে ক্যালকুলেট করে ওইটাই দেখাইছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে ইকুইভ্যালেন্ট থেভেনিন ইম্পিডেন্সটা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা একটা ম্যাথ ছিল। সেকেন্ড যে ম্যাথটা ছিল সেটা দেখো, সেখানে বলা হচ্ছে একটা অ্যামপ্লিটিউড মডুলেশন ওয়েভ, ঠিক আছে? এই যে এ মডুলেটেড যে ওয়েভ আছে, সেই এ মডুলেটেড ওয়েভের তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন কি বলছে? 5 cos 1800 পাই, 20 cos 2000 পাই, 5 cos 2200 পাই, সবগুলোর সাথে টি আছে। এখন বলছে কি বাইর করতে বলছে? মেসেজ সিগন্যালের ইকুয়েশন বাইর করো, ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশন বাইর করো। মডুলেশন ইন্ডেক্স কত, সাইড ব্যান্ড পাওয়ারের সাথে ক্যারিয়ার পাওয়ারের কত, রেশিও কত, এই তিনটা জিনিস আমাকে বের করতে বলছে। এখন দেখো আমার প্রশ্ন তো এতটুকু, তাই না? এখন এখান থেকে আমি যদি সলিউশন দেখি তাহলে আমার কি করতে হবে? এম ওয়েভের যে জেনারেল ইকুয়েশন আছে সেটা জানতে হবে। এখানে যেহেতু ওরা একটা ইকুয়েশন দিছে, এটার তো একটা জেনারেল ইকুয়েশন আছে, তাই না? তো এম এর জেনারেল ইকুয়েশনের এটা একটা ফর্ম। সেই ফর্মটা কি? MEC/2, এই যে এরকম আকৃতি আর কি। এই ইকুয়েশনটা তোমাদেরকে মনে রাখতে হবে, যেখানের মধ্যে যদি এমন হয় তোমার একটা মেসেজ সিগন্যাল সমান হচ্ছে ইএস কস ওমেগা এম টি, ঠিক আছে? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আর তোমার যদি একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে সেটা যদি হয় ইসি কস ওমেগা সি টি, ঠিক আছে? এরকম ধরো। তাইলে এরকম দুইটা সিগন্যালের জন্য এই দুইটাকে মডুলেট করলে কি হবে? আমি যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনে তিনটা পার্ট থাকবে, ঠিক আছে? যেটার ফ্রিকোয়েন্সি কম সেটাকে বলা হয় কি? লোয়ার সাইড ব্যান্ড। যেটার ফ্রিকোয়েন্সি বেশি সেটাকে বলা হয় আপার সাইড ব্যান্ড। যেটা মিডলে থাকে সেটা কি? ক্যারিয়ারের ইকুয়েশন, ঠিক আছে? তাইলে এই দুইটাকে মডুলেট করলে যে ইকুয়েশন আসে এম এর, সেই জেনারেল ইকুয়েশনটা কি? এই যে এটা MEC/2 cos ওমেগা সি মাইনাস ওমেগা এম টি, ইসি cos ওমেগা সি টি, ইসি cos ওমেগা সি প্লাস ওমেগা এম টি। ওমেগা সি কি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগা এম মেসেজের ফ্রিকোয়েন্সি।
তাহলে এই ইকুয়েশনটা আমার জানা থাকতে হবে এম এর জন্য। ঠিক আছে, এম মডুলেটেড ওয়েভের কয়েকটা ইকুয়েশন আছে, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করে বিভিন্ন ভাবে লেখা যায়। ওই দুই তিনটা ফরম্যাট আমাদের জানা থাকলে ম্যাথ আসলে ওই যে ইকুয়েশন দিয়ে ওইটার সাথে কম্পেয়ার করলে রেজাল্ট চলে যাবে। তাহলে দেখো এখন আমি মিলাই এম ইসি বাই টু, এই এম ইসি বাই টু এটার মান কত দেখো তো, 5 না? তা আমি লিখলাম এম ইসি বাই টু মানে কত, 5। ঠিক আছে, এটা আমি লিখে ফেললাম। এরপরে দেখো, এরপরে আমার কি আছে, ওমেগা সি মাইনাস ওমেগা এম। এই ওমেগা সি মাইনাস ওমেগা এম এর মান কত, 1800 পাই না? এটা আমি লিখে রাখছি, দেখো ওমেগা সি মাইনাস ওমেগা এম সমান 1800 পাই। এরপরে দেখো ওমেগা সি সমান কত, 2000 পাই। তাই না, সরাসরি পেয়ে গেলাম ওমেগা সি সমান 2000 পাই। আবার ওমেগা সি প্লাস ওমেগা এম সমান কত, 2200 পাই। তাহলে দেখো ওমেগা সি প্লাস ওমেগা এম সমান 2200 পাই, এই ডাটাগুলো আমি লিখছি। তাহলে আমি তিনটা ডাটা পাইলাম, একটা কি এম ইসি বাই টু, আর একটা ইসি ওমেগা সি মাইনাস ওমেগা এম, ওমেগা সি প্লাস ওমেগা এম, ওমেগা সি। তাহলে দেখো এতগুলা ডাটা থেকে তুমি কি পাচ্ছ, একটা ওমেগা সি মাইনাস ওমেগা এম পাইছো, একটা ওমেগা সি প্লাস ওমেগা এম পাইছো। এই দুইটা যদি তুমি সলভ করো, যোগ বিয়োগ করো, তাহলে কি হবে, ওমেগা সি আর ওমেগা এম দুটার মানই বাইরে হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে দেখো যোগ বিয়োগ করার দরকার নেই এখানে, যেহেতু ওমেগা সির মান সরাসরি তুমিই জানো 2000 পাই, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও। দুইটা ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশনে ওমেগা সির মান 2000 বসাই দিলাম, তাহলে ওমেগা এম এর মান চলে আসবে। ঠিক আছে, সাপোজ এই ইকুয়েশনে বসাইলে ওমেগা সির মান 2000, এখান থেকে মান আসলো কত, ওমেগা এম 200 পাই। তাহলে দেখো তোমার কাছে যখন ওমেগা সি আর ওমেগা এর মান চলে আসছে, তখন তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবে, তাই না? কিভাবে পাবা দেখো, এই যে প্রথমে পাইছো এম ইসি বাই টু সমান 5, এখানে তুমি যদি ইয়া করো, আহ, তোমার এই টুটাকে এদিকে পাঠাই দাও, তাহলে কি হবে, 5 দুগুণা 10 হয়ে যাবে, তাই না? এখানে একটু খেয়াল করো, তাহলে দেখো এম ইসি সমান কত, 5 দুগুণা 10। এখন ইসির মান কত, এখান থেকে যদি তুমি মিলাও, ওই যে মাঝখানে যেটা থাকে সেটা ইসি না, ইসির মান হচ্ছে 20। তাহলে ইসির মান যদি এখানে তুমি 20 বসাই দাও, তাহলে 10 কে 20 দিয়ে ভাগ করলে এম এর মান কত আসবে, 10/20 সমান 0.5 চলে আসবে। তাহলে দেখো এটাই তোমার একটা অ্যান্সার, মডুলেশন ইন্ডেক্স চাইছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড দেখো, সেকেন্ড পার্টটা কি, সেকেন্ড পার্টে আমরা জানি মেসেজ সিগন্যালের ইকুয়েশন কি, ইএস কস ওমেগা এমটি। তো ইএস মানে কি, খেয়াল করো তো, আমরা কি জানি মডুলেশন ইন্ডেক্স এম, এম সমান কি, ইএস বাই ইসি। ঠিক আছে, মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। তাহলে আমার ইএস সমান কি আসবে, ইএস সমান আসবে এমএসি। তাহলে আমি যেখানে ইএস ছিল আমার ইকুয়েশনে, ওখানে আমি এমএসি লিখে দিলাম। ঠিক আছে, বাকিটা আগের মতোই আছে। তাহলে দেখো এম এর মান আমি জানি 0.5 বসাই দিলাম, ইসির মান আমি জানি 20 বসাই দিলাম। ঠিক আছে, আর আর কি আছে, কজ ওমেগা এমটি, ওমেগা এম এর মান আমি জানি 200 বসাই দিলাম। তাইলে এই তিনটা মান কোথায় বসাইলাম দেখো তো, এই ইকুয়েশনে বসাইলাম, বসানোর পরে আমি কি পেয়ে গেলাম, 0.5 আর 20 গুণ করলে কত, 10, আর কস 200 পাইটি। ঠিক আছে, তাহলে এইটা আমার আরেকটা আনসার। এটা কি, এই যে মেসেজ সিগন্যালের ইকুয়েশন, যেটা আমার কোথায় চাইছে, 1 নম্বরে চাইছিল। ঠিক আছে, গেল। এরপরে চাইছে কি, কেরিয়ার সিগন্যালের ইকুয়েশন কত। তাহলে কেরিয়ারের ইকুয়েশন কি হবে, এই যে বলছিলাম ইসি কজ ওমেগা সিটি, তা আবার লিখলাম ইসি কজ ওমেগা সিটি। তাহলে জাস্ট মানগুলা বসাবা, ইসির মান তুমি জানো, জানো ইসির মান কত, 20 বসা দিলাম। কজ ওমেগা সিটি, ওমেগা সি এর মান কত, ওমেগা সি এর মান হচ্ছে কত, 2000 পাই, এখানে বসাই দাও 2000 পাই। তাহলে দেখো পেয়ে গেছো 20 কস 2000 পাইটি। তাহলে তোমার একের দুইটা আনসার চলে আসছে। একে কি বলছে, মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার ইকুয়েশন। এই যে মেসেজ সিগন্যাল ইকুয়েশন, এই যে ক্যারিয়ার ইকুয়েশন, শেষ। এরপরে কি, তিনে তোমাকে চাইছে যে সাইড বেন্ড পাওয়ার আর ক্যারিয়ার পাওয়ারের অনুপাত কত। তাহলে দেখো এখানে যে তোমার ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে তুমি যদি খেয়াল করো, দেখো এখানে তিনটা টার্ম আছে, তাই না? আমরা এটাকে বলতেছি একটা সাইড বেন্ড, এটাকে একটা সাইড বেন্ড, আর এটা হচ্ছে ক্যারিয়ার। তাহলে তিনটে ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে পাওয়ার কিভাবে বের করে, আমরা কি জানি, আমরা যখন একটা এরকম ইকুয়েশন লিখি, এই ইকুয়েশনে এই জায়গায় যেটা থাকে সেটা কি ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? পাওয়ার বের করতে গেলে কি করতে হয়, পাওয়ার সমান কি,
আরএমএস ভ্যালু স্কোয়ার বাই রেজিস্ট্যান্স, তাই না? পি সমান ভি স্কোয়ার বাই আর, আর ভিটা হচ্ছে আরএমএস। তো দেখো এখানে যেহেতু আর এর মান দেওয়া নাই ম্যাথে, ঠিক আছে, এই জন্য আর এর মান আমরা ধরে নিলাম 1। ঠিক আছে, আর এর মান কোথাও দেওয়া না থাকলে 1 ধরবা এই এ মডুলেশনের ম্যাথে। এখন দেখো, তাহলে কেরিয়ারের পাওয়ার যদি তুমি বাইর করো, কেরিয়ারের আরএমএস ভ্যালু লাগবে। তাহলে কেরিয়ারের আরএমএস ভ্যালু কত? এই যে তুমি এখান থেকে পাইছো, কেরিয়ারের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে কেরিয়ারের ম্যাক্সিমাম ভ্যালু 20, আরএমএস কত হবে? 20/√2, তাই না? তাহলে 20/√2 স্কোয়ার বাই 1। তাহলে হিসাব করে যেটা পাও সেটাই হচ্ছে কি তোমার কেরিয়ারের পাওয়ার। ঠিক আছে, তো অনেকে এভাবে মুখস্থ রাখে সূত্রটা, কেরিয়ার পাওয়ার সমান ই স্কোয়ার বাই 2, অথবা ক্যারিয়ার পাওয়ার সমান ইসি স্কোয়ার বাই 2r। যেহেতু √2টা স্কোয়ার করলে 2 হয়ে যায়, অনেকে এভাবে মুখস্থ রাখে ইসি স্কোয়ার বাই 2r, এভাবে সূত্র মনে রাখতে পারো, অথবা এভাবে ভেঙে ভেঙেও করতে পারো। আবার সাইড বেন্ড দেখো, সাইড বেন্ড আছে দুইটা, এখানে একটা সাইড বেন্ড, এখানে একটা সাইড বেন্ড, তাই না? তাহলে দুইটা সাইড বেন্ডের যেহেতু অ্যামপ্লিটিউড সেম, ঠিক আছে, তাহলে এদের পাওয়ারও সেম হবে। কারণ ফর্মুলা কি, ফর্মুলায় তো এখানে ফ্রিকোয়েন্সির কোনো কারবার নাই নাকি, তাইলে শুধু অ্যামপ্লিটিউড নিয়ে কাজ। তাহলে কি দুইটার জন্য আমি বারবার দুইবার বের করে যোগ না করে 2 গুণ করে দিলাম। কোন ফর্মুলা? এই ফর্মুলার সাথে, বি স্কয়ার বাই আর এর সাথে। তাইলে প্রথম ক্ষেত্রে বি কত ছিল? ক্যারিয়ারের জন্য ছিল কত? 20, আর সাইড ব্যান্ডের জন্য কত? 5। তাহলে কি লিখছি? 5/√2 হোল স্কয়ার বাই আর। যেহেতু 5 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে আরএমএস করতে হলে কি করতে হবে? √2 দিয়ে ভাগ করতে হবে। আর স্কয়ার আসছে কোথায়? এই যে ফর্মুলা স্কয়ার। তাহলে পাওয়ার বাইর করছি সাইড ব্যান্ডের বি স্কয়ার বাই আর, আর এর মান কত? 1। তাহলে সাইড ব্যান্ডের পাওয়ার পাইলাম 25 ওয়াট, ক্যারিয়ার পাওয়ার 200 ওয়াট। এখন কি বলছে দেখো, এখানে একটু খেয়াল রাখতে হবে, রেশিও অফ সাইড ব্যান্ড পাওয়ার টু ক্যারিয়ার পাওয়ার। ঠিক আছে, অনেক সময় দেখবে পরীক্ষা ঘুরে দিছে, বলছে রেশিও অফ ক্যারিয়ার পাওয়ার টু সাইড ব্যান্ড পাওয়ার। তো যেটা আগে বলবে ভাগ করার সময় তাকে উপরে রাখতে হবে। এখানে কি বলছে? সাইড ব্যান্ডের পাওয়ারের সাথে ক্যারিয়ার পাওয়ার অনুপাত, তার মানে অনুপাতের মধ্যে সাইড ব্যান্ড থাকবে উপরে। তাহলে দেখো আমি যখন রেশিও বাইর করতেছি, সাইড ব্যান্ড উপরে দিছি, তাহলে সাইড ব্যান্ডের পাওয়ার পাইছি কত? 25, ক্যারিয়ার পাওয়ার পাইছি কত? 200 বসাই দিছি। তাহলে আমি কি পেয়ে গেছি? সাইড ব্যান্ড পাওয়ার আর ক্যারিয়ার পাওয়ারের অনুপাত 0.125 অথবা 1/8। এটা কোনো একক থাকবে না, যেহেতু একটা রেশিও, রেশিওতে কি দুইটা জিনিসই কাটাকাটি চলে যায়। এরপরে দেখো, এরপরে আমাদের যে ম্যাথটা আসছে এটা ছিল একটা সিনক্রোনাস জেনারেটরের। এটাও দেখো আমাদের পার ইউনিটের সাথে সংযোগ আছে, তাই না? তো যে আমরা কিন্তু গত পরশুদিন কিছুদিন আগে পার ইউনিটের উপর একটা ক্লাস নিছিলাম, ওই ক্লাসটা যারা করছো এটাও ভালো কনসেপ্ট থাকার কথা। ঠিক আছে, তো আরেকটা জিনিস জানা রাখি, আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের ভর্তি চলছে, ফুল অনলাইন কোর্স। এবং এটা হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ট্রিপলি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর ছাত্র বা ছাত্রী শিক্ষার্থী আছো, তারা যদি আমাদের কোর্সটিতে ভর্তি হতে চাও, সম্পূর্ণ অনলাইন কোর্স, তোমরা এই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো সিনক্রোনাস জেনারেটরের যে ম্যাথটা আসলো, এটাতে যদি খেয়াল করো, বলছে একটা 3 ফেজ 100 কেভিএ 480 ভোল্ট 50 হার্জ 4 পোল স্টার কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর, অনেকগুলা ডাটা। তার মানে এটা হচ্ছে মেশিনের নেম প্লেট থাকে না, নেম প্লেট থেকে দেখে দেখে বলতেছে, এগুলো সব রেটেড ডাটা, মেশিনের গায়ে যেটা লেখা থাকে। ঠিক আছে, বললো। তো এখান থেকে আমি কি আইডিয়া পাইলাম? এটা হচ্ছে একটা স্টার কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর এবং 3 ফেজ। খুব ইম্পর্টেন্ট 3টা ডাটা। বলছে কি এটার ফিল্ড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এবং এটাতে কিছু টেস্ট করছে, ওই টেস্টের ডাটা দিচ্ছে। বলছে যখন এটাতে ওপেন সার্কিট টেস্ট করা হয়, তখন ওপেন সার্কিট ভোল্টেজ পাওয়া যায় 500 ভোল্ট এট রেটেড ফিল্ড কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ ফিল্ডে 5 অ্যাম্পিয়ার সাপ্লাই দিলে, যদি সিনক্রোনাস জেনারেটরের সাথে কোনো লোড কানেক্ট না করা হয়, ঠিক আছে, তাইলে এর টার্মিনালে ভোল্টেজ পাওয়া যায় 500 ভোল্ট। আবার শর্ট সার্কিট যখন করা হয়, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিচ্ছ ফিল্ডে, এবং সিনক্রোনাস মোটরের কি জেনারেটর কি করছো, টার্মিনাল যেখানে লোড লাগানোর কথা ওখানে তুমি শর্ট করে দিছো, তাহলে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় শর্ট করে দিলে। তারপরে বলতেছে কখন? যখন ফিল্ডে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। এখন বলতেছে যখন সিনক্রোনাস মোটরের দুইটা টার্মিনালে 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, সেটা কিন্তু ডিসি 10 ভোল্ট দিলে
তার কারেন্ট 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? তখন এই ডাটাটা তোমার কাছে দেওয়া আছে, এখন তোমার কাছে বলতেছে সিনক্রোনাস যে জেনারেটর আছে তার আর্মেচার রেজিস্ট্যান্স কত, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কত, আর এ কত, অ্যাক্সেস কত, এবং পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকো। তিনটা জিনিস তোমাকে আঁকতে বলছে। তো এখন তোমরা খেয়াল করো, সিনক্রোনাস জেনারেটর বললেই তোমাদের মাথায় এই চিত্রটা ভাসতে হবে। এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের একটা সাইডের চিত্র, ঠিক আছে? কোন সাইড বলতো? এটা হচ্ছে এসি সাইড। আর সিনক্রোনাস জেনারেটরের যেখানে ফিল্ড থাকে সেই ফিল্ড সাইডের সহ যদি তোমরা ফিগারটা মনে রাখতে পারো তাহলে ভালো, ঠিক আছে? আমি পুরাটা এখানে এঁকে দিচ্ছি, দেখো। সিনক্রোনাস জেনারেটরের থ্রি ফেজ যদি সার্কিট দেখো কি হয়, এদিকে আমরা সিনক্রোনাস জেনারেটরের ফিল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে ফিল্ডের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এবং ফিল্ডে একটা কয়েল থাকে, ঠিক আছে? এই কয়েল একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এটাকে বলে আরএফ, এটাকে এলএফ। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন এই কয়েল গুলা, এই স্টারে কানেক্টেড তিনটা কয়েলের ঘুরানো হয়, বা এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই কয়েলে, সেই কয়েলের সাপেক্ষে যখন এই কয়েল গুলা ঘুরে, তখন কি হয়, ফ্যারাডের সূত্র অনুযায়ী এই টার্মিনাল গুলাতে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে তোমাকে কি বলতেছে, এখানে বলতেছে যে যখন এই দুইটা টার্মিনালে ডিসি সাপ্লাই দিছে কয় ভোল্টের, 10 ভোল্টের, তখন এখানে কি হয়েছে, 20 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে। তাহলে দেখো তো ডিসি সাপ্লাই দিলে কি হবে, ডিসি সাপ্লাই দিলে সার্কিটটা কেমন দাঁড়াবে? এরকম একটা সার্কিট দাঁড়াবে না? ডিসি সাপ্লাই দিছো কিন্তু কি নাই, এখানে বলছে নো ফিল্ড, কোনো ফিল্ড কারেন্ট নেই, তার মানে ডিসি যখন দিছো তখন এর কোনো প্রভাবই নেই, এটা বাদ। এটা বাদ থাকা অবস্থায় তুমি যখন এখানে 10 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করছো, কি হয়েছে, এখান দিয়ে কতটুকু কারেন্ট গেছে, 20 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। তার মানে দেখো তো দুইটা টার্মিনাল দিছো মানে কি, ডিসি সার্কিটটা হয়ে গেছে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ডিসিতে ইন্ডাকটেন্স শর্ট, আর এই যে ফিল্ড দেখতেছো জেনারেটেড ভোল্টেজ, এই জেনারেটেড ভোল্টেজটা কি, ফিল্ডে কারেন্ট যদি তুমি না দাও কোনো, তাহলে জেনারেটেড ভোল্টেজ উৎপন্ন হবে না, তাহলে এটাও শর্ট সার্কিট, শর্ট সার্কিট, শর্ট সার্কিট, একটা রেজিস্ট্যান্স। তার মানে দেখো তো এই যে পুরা পথে কি আছে, এই 10 ভোল্টটা ফেস করছে কি, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, তাহলে এই 10 ভোল্ট সমান কি হবে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো প্রতিটা রেজিস্ট্যান্স যদি আর এ হয়, ঠিক আছে, প্রতিটা রেজিস্ট্যান্স যদি আর এ হয়, ঠিক আছে, তাহলে কি হবে, 10 ভোল্ট সমান 20 এম্পিয়ার ইনটু 2 ইনটু রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো, এই যে তোমার ফর্মুলা এখানে লিখছি আমি, যে ভিডিসি সমান 2 ইনটু রেজিস্ট্যান্স ইনটু আইডিসি। তো এই চিত্রটা মাথায় থাকলে কিন্তু এই ফর্মুলা মুখস্থ করা লাগবে না, নাহলে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভিডিসি কত, ভিডিসির ভ্যালু হচ্ছে আমার 10 ভোল্ট, আর কারেন্ট কত, কারেন্ট আছে আমার কত, 20 এম্পিয়ার কারেন্ট গেছে ডিসিতে। আর যেহেতু দুইটা রেজিস্ট্যান্স এই জন্য এই যে দুই, তাহলে তোমার আর্মেচার রেজিস্ট্যান্স চলে আসছে 0.25 ওহম। এটা কিন্তু তোমার কাছে একটা চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি ভ্যালুটা পেয়ে গেলা। এখন দেখো এই ম্যাথটা নিয়ে একটা কনফিউশন আছে, এটা বিএল থেরেজার বইয়ে একরকম, চ্যাপম্যানের বইয়ে একরকম। বিএল থেরেজার বইয়ে বলা আছে এই যে রেজিস্ট্যান্স পাইছে এটা ডিসি রেজিস্ট্যান্স, এসিতে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা 1.5 গুণ বৃদ্ধি হয়ে কাজ করবে, ঠিক আছে? তা আমি এখানে চ্যাপম্যানের বইটা ফলো করতেছি, তোমরা যদি বিএল থেরেজার ফলো করতে চাও সমস্যা নেই, সেক্ষেত্রে এখানে কমেন্টে লিখে দিবা যে দিস ইজ এ ডিসি রেজিস্ট্যান্স, অথবা দিস রেজিস্ট্যান্স ইজ ক্যালকুলেটেড ফ্রম ডিসি ভ্যালুস, ঠিক আছে? এবং এটা কি হবে, এসিতে এটার ভ্যালু কি হবে, 1.5 গুণ বেড়ে যাবে, ওভাবে লিখে আর্মেচার রেজিস্ট্যান্স কি 0.25 এর সাথে 1.5 গুণ বৃদ্ধি করে ও লিখতে পারো, ঠিক আছে? আশা করি দুইটাই হবে। এখন তুমি ওইটা লিখলে ওইটা একটু কমেন্ট করবা জাস্ট। আচ্ছা, এখন কি বলছে তোমাকে, এখন তোমাকে বলছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স অ্যাক্সেস বাইর করো। এখন দেখো এই যে সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে অ্যাক্সেস কোথায় আছে, দেখো এই তিনটা জায়গায় অ্যাক্সেস আছে, তাই না? এখন কি বলছে, ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ এই যে দুই টার্মিনাল,
ঠিক আছে, এই যে দুই টার্মিনাল, এই দুই টার্মিনালে ভোল্টেজ কত পাওয়া যায়? ওপেন সার্কিটে পাওয়া যায় 500 ভোল্ট। আর শর্ট করে দিলে এখান দিয়ে কতটুকু যায়? 200 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাইলে এই যে 500 ভোল্ট আর 200 অ্যাম্পিয়ার, এই দুইটা থেকে তুমি কি পাবা? তুমি এই পুরা লাইনের ইম্পিডেন্সটা পেয়ে যাবে না, তাই না? তাহলে পুরা লাইনের ইম্পিডেন্স কি হবে? লাইনের ইম্পিডেন্স হবে কি, তুমি যদি এখান থেকে ইম্পিডেন্স বের করো ওপেন সার্কিটে আর শর্ট সার্কিটে, তাহলে আমরা পার ফেজে চলে যাই। দেখো, যদি লাইনের মধ্যে 500 ভোল্ট পাওয়া যায় ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে ফেজে কত হবে? আমরা কি জানি স্টারের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ হচ্ছে কি লাইন ভোল্টেজের সাথে √3 গুণ কম। তাহলে লাইনে 500 ভোল্ট পাওয়া গেছে মানে কি ফেজে কতটুকু পাওয়া যাবে? 500/√3। ঠিক আছে, এবং এখানে কারেন্ট কতটুকু? শর্ট সার্কিট কারেন্ট কত? 200 এম্পিয়ার। 200 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি? ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের ডাটা থেকে আমরা কি পাবো? এই যে ইম্পিডেন্স কত পার ফেজের ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। তাহলে ইম্পিডেন্সের মধ্যে কি আছে দেখো, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দুইটাই আছে, তাই না? তাহলে আমরা কি জানি, ইম্পিডেন্স যেহেতু আমরা পাইছি, ইম্পিডেন্স থেকে যদি তুমি রিঅ্যাকট্যান্স বাইর করতে চাও, সেটা কি হবে? রিঅ্যাকট্যান্স সমান √ওভার ইম্পিডেন্স স্কয়ার মাইনাস রেজিস্ট্যান্স স্কয়ার। তাহলে দেখো, শর্ট সার্কিট টেস্ট থেকে তুমি পাইছো ইম্পিডেন্স, আর ডিসি টেস্ট থেকে পাইছো রেজিস্ট্যান্স। দুইটা ডাটা বসাই দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 1.42 ওহম। তাহলে এইটাও দেখো তোমার একটা অ্যান্সার, এটাও তোমার কাছে চাওয়া হয়েছে। খুবই ছোট অঙ্ক কিন্তু, দেখছো? বুঝলে কিন্তু খুবই ছোট। এরপরে কি বলছে? বলছে যে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে কিন্তু পার ইউনিটে। ঠিক আছে, এটা মিস করে গেলে হবে না। দেখো, তুমি যদি সিনক্রোনাস জেনারেটরটার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু এইটা, কিন্তু এটা 3 ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা পার ফেজ আঁকলে কেমন হবে দেখো তো। এই যে ফিল্ডটা, একটাই তো ফিল্ড, এটা তো তিনটা কয়েলের জন্য আছে। তাহলে প্রতি ফেজে আঁকতে গেলে এটাকে অবশ্যই আঁকতে হবে। এই অংশটা আঁকলাম, ঠিক আছে, এই অংশটা আঁকলাম, এটা হচ্ছে এটা। এরপরে আমার যে কয়টা ফেজ? 3টা ফেজ। একটা ফেজ হচ্ছে কি এটা, আর একটা ফেজ এইটা, আর একটা ফেজ এইটা। তাহলে আমি যদি যে কোনো একটা ফেজ আঁকি, কি করতে হবে? এই এতটুকু অংশটা আঁকতে হবে, তাই না? তাহলে দেখো, এতটুকু অংশ আঁকলাম, একটা ইএ, একটা জে অফ এক্সেস, একটা আর এ। তাহলে আমার সার্কিট কি হয়ে গেল? পার ফেজের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা হয়ে গেল। কিন্তু বলছে পার ইউনিটে করতে। তাহলে কি করতে হবে? তুমি যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স পাইছো, সেটার মান কত? 0.25 প্লাস জে অফ 1.42, তাই না? তুমি যদি এখানে ভ্যালু বসাইতে চাও, তাহলে কি বসাবা? আর এর জায়গায় বসাবা 0.25, আর এখানে কি বসাবা? 1.42 ওহম। ঠিক আছে, বসাইলাম। এখন বসানোর পরে এটা তোমাকে এখন পার ইউনিটে নিতে হবে। তাহলে আমরা কি জানি, পার ইউনিটে নিলে কি করতে হবে? অ্যাকচুয়াল যে ভ্যালু, এই ভ্যালুকে বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। তাহলে বেস বাইর করতে হবে। এখানে দেখো বলছে কি, আমার যে জেনারেটরটা আছে, সেই জেনারেটরের গায়ে লেখা আছে যে এটা 100 kVA এবং 480 ভোল্টের কি একটা জেনারেটর। তাহলে এখান থেকে যদি আমি ইম্পিডেন্সের বেস বের করতে চাই, দেখো আগের অঙ্কের মতোই, ইম্পিডেন্সের বেস বের করার সূত্র কি? ভিএল বেস স্কয়ার বাই এস বেস। ঠিক আছে, পাওয়ারের বেস। তাহলে কি হবে? তুমি ডাটা বসাও, 480 স্কয়ার ডিভাইডেড বাই 100 kVA, 100 × 10⁻³ তাহলে তুমি কি পাচ্ছ? ইম্পিডেন্সের বেস পাইছো। এখন তোমার কাজ কি? এই যে ইম্পিডেন্সের বেস পাইছো, এটা কি করবা? এটা দিয়া এই অ্যাকচুয়াল ভ্যালুকে ভাগ দিবা, তাহলে তুমি এদের পার ইউনিট ভ্যালু পেয়ে যাবা। তাহলে কি করছি দেখো, অ্যাকচুয়াল ভ্যালু 0.25 প্লাস জে অফ 1.42, এই দুইটা ডাটা, এদেরকে কি করছি? এই যে এখন বেস পাইছি, বেস দিয়ে ভাগ দিছি। তাহলে আমি কি পেয়ে গেলাম? এই যে পার ইউনিটের যে ভ্যালু, সেই ভ্যালুটা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাকে পার ইউনিটে আঁকতে বলছে, তাহলে পার ইউনিটে আঁকলে যেহেতু আমার এখানে কোনো বেসের কোনো ঝামেলা নাই, একটা মাত্র ভোল্টেজ দেওয়া, তাইলে আমি জেনারেটেড ভোল্টেজকে 1 পার ইউনিট লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি জেনারেটেড ভোল্টেজ এটা লিখলাম 1 পার ইউনিট। আর এক্সএস এর ভ্যালু কত? সরি, এখানে আমি তীর চিহ্নটা দেখো ভুল হয়ে গেছে। তীর চিহ্নটা কিন্তু এখানে এভাবে হবে না।
তোমরা তো পরীক্ষায় তীর চিহ্ন দিয়ে আঁকবা না, তোমরা কি করবা, তোমরা এই যে এক্সেস এর জায়গায় জে অফ 0.616 এই ভ্যালুটা বসাবা, আর রেজিস্ট্যান্স জায়গায় 0.108 এই ভ্যালুটা লিখে বসাবা, ঠিক আছে? তাইলে তোমার কি হয়ে যাবে, এই চিত্রটা হচ্ছে তোমার 3 নাম্বার আনসার, কোনটা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট পার ইউনিট আঁকো সেটা, ঠিক আছে? গেল। তাহলে দেখো এখানে কিন্তু আমি এককটা দিছি পার ইউনিটে, কারণ কি, একটা ইম্পিডেন্স এটার একক ওহম, আবার এখানে যেটা পাইছি এটার একক ওহম, ওহম ওহম কাটাকাটি তো করে গেলে তো কোনো একক থাকে না। আর পার ইউনিটের ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু করলে ইউনিট কি হয়ে যায়, ইউনিটের নামই হয়ে যায় পার ইউনিট। তাহলে 3টা ডাটা আমার কাছে চাইছিল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সলিউশন। এরপরে দেখো, এরপরে আমাদের একটা ম্যাথ আসছিল, এটা হচ্ছে একটা অপ এম্প দেওয়া ছিল, এই অপারেশনাল এমপ্লিফায়ার এটা কিভাবে কানেকশন আছে দেখো, এটা ফিডব্যাকে আছে একটা জিনার ডায়োড এইভাবে কানেকশন, এবং তার জিনার ভোল্টেজ দেওয়া আছে 3.5 ভোল্ট, এবং এটার নন ইনভার্টিং টার্মিনালে 3 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আর -3 ভোল্ট অ্যাপ্লাই করছে, আর নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করছে, আর আউটপুটটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করছে। এখন তোমাকে বলছে যে এই যে অপারেশন অ্যাম্প্লিফায়ার এটা +- 12 ভোল্টে বায়াস করা, ঠিক আছে? অপারেশন অ্যাম্প্লিফায়ারের টার্মিনাল এখানে দুইটা থাকে না, বায়াসিং এর জন্য এটা +- 12 ভোল্টে বায়াসিং করা, অথবা পরীক্ষায় এভাবে লেখা থাকতে পারে যে বি স্যাচুরেশন সমান +- 12 ভোল্ট। এর মানে হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ সর্বোচ্চ হয় +12 হইতে পারে, আর সর্বনিম্ন হয়তো -12 হইতে পারে, এই রেঞ্জের ভিতর থাকবে, এর বেশিও কখনো যাইতে পারবে না, এর কমও কখনো যাইতে পারবে না, ঠিক আছে? তোমার যদি কখনো অঙ্ক টঙ্ক করে এই ম্যাথে আউটপুট চলে আসলো তোমার 50 ভোল্ট, এটা সম্ভব না। যদি ম্যাথে লেখা থাকে এরকম, তাহলে কি হবে, 12 ভোল্টে গিয়ে আটকে যাবে, আউটপুট তখন 12 ভোল্ট লিখতে হবে, কারণ এই অপ এম্প তো 50 ভোল্ট প্রডিউস করতে পারে না, বায়াসই করা আছে 12তে, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আমি যেটা পাইলাম, আমার কাছে আইএলটা চাওয়া হয়েছে যে এই রেজিস্ট্যান্সে কতটুকু কারেন্ট যাবে। এখন খেয়াল করো, এটা এমন একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার যেটা ফিডব্যাকে একটা জিনার ডায়োড কানেক্ট করা আছে, ঠিক আছে? এখন এখানে প্রশ্নে আরেকটা জিনিস উল্লেখ ছিল, এটা কিন্তু একটা 8 মার্কের প্রশ্ন। এখানে বলা ছিল যে উইথ প্রপার অ্যানালাইসিস ফাইন্ড দ্য লোড কারেন্ট আইএল। তার মানে তুমি ডাইরেক্ট এতটুকু করে দিলে তুমি 4 মার্ক পাবা। প্রপার অ্যানালাইসিস বলছে মানে কি, তোমার ওই ব্যাখ্যাটা লিখতে হবে, অ্যানালাইসিসটা লিখতে হবে যে কেন এরকম হলো, আউটপুটটা কেন তোমার এত হলো, এটা লিখতে হবে। তাহলে আমি অ্যানালাইসিসটা মুখে বলে দিচ্ছি, তোমরা পরীক্ষার হলে চাইলে ডিটেলসে লিখতে পারো। সেটা কেমন দেখো, একটা অপ এম্প যার কোনো ফিডব্যাক নাই, ফিডব্যাক নাই মানে কি, জিনার ডায়োড কিভাবে লাগাইছে, জিনার ডায়োড যেখানে কানেকশন করছে ওই কানেকশনে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছে, ঠিক আছে? আর এদিকে দিছে কি, এই টার্মিনালটা জিনার ডায়োডের আউটপুটে কানেকশন আছে, তাহলে জিনার ডায়োডের এটা তো পি সাইড আর এটা এন সাইড, তাই না? পি সাইডে নেগেটিভ দিছে, তার মানে জিনার ডায়োডটা কি, রিভার্স বায়াস আছে। তাহলে রিভার্স বায়াস অবস্থায় জিনার ডায়োড কিভাবে কাজ করবে, রিভার্স বায়াস অবস্থায় যদি এর আড়াআড়িতে ভোল্টেজ জিনার ভোল্টেজের চাইতে কম হয়, তাহলে সে কি একটা অফ ডায়োডের মতো কাজ করবে, তাই না? করলো। তাহলে অফ ডায়োড মানে কি, প্রাথমিক অবস্থায় এই জিনার ডায়োডটা এখানে নাই, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা কি, ওপেন লুপ অপারেশনাল এমপ্লিফায়ার, যে অপারেশনাল এমপ্লিফায়ারের কি পজিটিভে দিছে 0 ভোল্ট, নেগেটিভে দিছে মাইনাস একটা ভোল্টেজ। তাহলে এই অপারেশনাল এমপ্লিফায়ার কি করবে, এটার যে আউটপুট আছে, পজিটিভে পজিটিভ দিছো, নেগেটিভে নেগেটিভ দিছো, ঠিক আছে? পজিটিভে পজিটিভ মানে কি, গ্রাউন্ড মানে তো নেগেটিভ, কিন্তু গ্রাউন্ড তো জিরো, জিরো তো -3 চাইতে বড়, এই জন্য আমি বলতেছি পজিটিভে পজিটিভ ভোল্টেজ দিছি, তার মানে পজিটিভে বড় ভোল্টেজ দিছি, আর নেগেটিভে নেগেটিভ ভোল্টেজ দিছো, অর্থাৎ যথাযথ ভোল্টেজ দিছো। তাহলে জিনার ডায়োড কি করবে, এই যে 3 ভোল্টের পার্থক্য, এই 3 ভোল্টের পার্থক্যকে সে কি করবে, এর ওপেন লুপ গেইন, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ওপেন লুপ গেইন হচ্ছে 20,000 প্রায়, ঠিক আছে? এরকম একটা বড় মান আছে, সে এইটাকে গুণ করে আউটপুটে নিয়ে যাবে। তাহলে আউটপুট কত হবে, 20,000 গুণ 3 ভোল্ট, তার মানে 60,000 হবে। কিন্তু এটা কি 60,000 ভোল্টেজ প্রডিউস করতে পারবে, এটা তো 12 ভোল্টে গিয়ে আটকে যাবে। তাহলে আজিনার এই সার্কিটের আউটপুট ভোল্টেজ কত হবে, ভি আউটপুট হবে
12 ভোল্টেজ। ঠিক আছে, হইলো। এখন এখানে তো একটা জিনার ডায়োড কানেক্ট করা আছে। জিনার ডায়োডের কাজ কি? একটা জিনার ডায়োডের আরআরিতে, ঠিক আছে, আরআরিতে ভোল্টেজ যদি বাড়তেও চায়, যদি বাড়তে চায়, কখনো জিনার ভোল্টেজ চেয়ে বেশি সে বাড়তে দিবে না। তাহলে আউটপুট কখনো 12 ভোল্টেও পৌঁছাইতে পারবে না। এখানে জিনার ডায়োড থাকার কারণে জিনার ডায়োড কি করবে, আউটপুটটাকে 3.5 ভোল্টে আটকে রাখবে। তাহলে দেখো অপারেশনাল অ্যাম্পলিফায়ার কি করলো, আউটপুটটাকে 12 ভোল্টে আটকাবে, আর জিনার ডায়োড রেগুলেট করবে কিসে, 3.5 ভোল্টে ওকে রেগুলেট করবে। তাইলে দেখো এই লোডের আড়াআড়িতে ভোল্টেজ কত হবে, 3.5 ভোল্ট। এখন প্রশ্ন করতে পারো যে এই জিনার ডায়োডটা কিভাবে লোডের আড়াআড়িতে আসলো। দেখো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের এই পজিটিভ আর নেগেটিভ এই দুইটা টার্মিনাল কে বলা হয় ভার্চুয়াল শর্ট সার্কিট। তার মানে এই দুই পয়েন্টে একই ভোল্টেজ অ্যাপিয়ার করে, ভার্চুয়ালি শর্ট বলে। তাহলে এই দুইটা পয়েন্ট যদি আমি ভার্চুয়ালি শর্ট ধরি, তাহলে কি হয়, অপারেশনাল অ্যাম্পলিফায়ারের এই আউটপুট থেকে জিনার ডায়োডটা এখান থেকে ওই গ্রাউন্ডে কানেক্ট আছে, তাই না? তার মানে তুমি যদি খেয়াল করো জিনার ডায়োডটা কোথায় আছে, এই পয়েন্টে একটা জিনার ডায়োড গিয়ে গ্রাউন্ডে কানেক্ট আছে, তাই না? তাহলে দেখো এই দুইটা প্যারালাল না, তার মানে জিনার ডায়োডটা অ্যাকচুয়ালি লোডের প্যারালাল আছে। যদিও এই সার্কিটে দেখে মনে হচ্ছে কি লোডের প্যারালালে নাই, ওটা তো অন্যদিকে চলে গেছে, কিন্তু এই দুইটা পয়েন্ট ভার্চুয়াল শর্ট হওয়ার কারণে এটা কি আছে, এইখানে গ্রাউন্ডে কানেক্ট আছে। তাহলে জিনার ডায়োডের যে 3.5 ভোল্ট, এই লোডের আড়াআড়ি তো কি হবে, 3.5 ভোল্ট অ্যাপিয়ার করবে। তাইলে এই লোডের ভোল্টেজ তুমি পেয়ে গেলা, আউটপুট ভোল্টেজ 3.5 ভোল্টেজ। তাহলে এই ব্যাখ্যাটা একটু সুন্দর করে নিজের ভাষায় লিখতে হবে যে এখানে কি হয়েছে, আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, জিনার ভোল্টেজ 3.5 ভোল্ট। তাইলে জিনার ডায়োড আছে রিভার্স বায়াসে, এবং আউটপুট ভোল্টেজ যেহেতু জিনার ভোল্টেজের চেয়ে বেশি, তাহলে জিনার ডায়োডটা 3.5 এ আউটপুটকে স্টেবল রাখবে। তাহলে এই লোডের আড়াআড়িতে ভোল্টেজ কখনো 3.5 ভোল্টের চেয়ে বেশি বাড়তে পারবে না। তাহলে ভি আউটপুট কত পাইলাম আমি, 3.5 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে, রেজিস্ট্যান্সে কারেন্ট কি, ভোল্টেজ বাই কারেন্ট, ভাগ করো 3.5 ভোল্ট বাই 10 কিলো ওহম। ঠিক আছে, তো 3.5 কে 10 কিলো ওহম দিয়ে ভাগ করলে আসে 0.35 মিলি অ্যাম্পিয়ার। এটাই তোমার কাছে চাওয়া হয়েছে, এটাই তাহলে আরেকটা অ্যান্সার। ঠিক আছে, দেখো খুবই ম্যাথ গুলার অ্যান্সার কিন্তু খুবই ছোট, কিন্তু এটা একটু ডিপ থেকে ভেবে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। এরপরে দেখো, এরপরে যে ম্যাথটা আসছে, এই এটাও কিন্তু একটা রিপিটেড ম্যাথ। এটা পিডিবি তে 2023 সালে আসছিল এই সার্কিটের ম্যাথটা, এবং তোমাকে জিনার ডায়োডের যে ম্যাথটা দেখালাম এটাও রিপিটেড ম্যাথ, এটাও আগে কোনো একটা এক্সামে আসছিল। তারপরে এইটাও এই সিনক্রোনাস জেনারেটর ম্যাথ, এটাও খুবই পপুলার ম্যাথ, এটাও একটা রিপিট করা ম্যাথ যে আগে কোনো পরীক্ষায় বইটা আসছিল এরকম ম্যাথ। ঠিক আছে, আর এই ম্যাথ এইটাও খুব কমন ম্যাথ। ঠিক আছে, আনকমন কিন্তু কোনো কিছুই আসেনি। ফল্টেরটা একটু আনকমন বলতে পারো, অনেকদিন ধরে এই ধরনের ম্যাথ আসে নাই, আসছে কিন্তু আগে আসে নাই যেমন না, এই ম্যাথ তুমি খোঁজ নিলে দেখবে এটা আগেও বইতে কখনো না কখনো আসছে। তাহলে দেখো এই ম্যাথটা যদি খেয়াল করো, এটা নেলসন রিডেলের বইয়ের মেবি 4.13 এরকম কোন একটা আর্টিকেলের ম্যাথ, নাকি চ্যাপ্টার 9-এর 13, এই ধরনের একটা ম্যাথ, ওখান থেকে হুবহু চলে আসছে আর কি ম্যাথটা। তো দেখো এখানে কি বলা হচ্ছে, বলতেছে যে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করো করে ভি আউটপুট বাইর করো এই সার্কিটের, এটা হচ্ছে তোমার প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এই সার্কিটে এখানে তোমার ভি আউটপুট কোথায়, এই যে 20 ভোল্ট আছে না, এই 20 ভোল্টের আড়াআড়িতে তোমার হচ্ছে ভি আউটপুট, এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এই ভোল্টেজটা কত, সুপারপজিশনের জন্য এখানে কয়টা আছে, দুইটা সোর্স আছে, একটা 10 ভোল্টের সোর্স, একটা 5 এম্পিয়ারের সোর্স, আর একটা কি আছে 5 ওহমের রেজিস্ট্যান্স। এই 5 ওহমের রেজিস্ট্যান্সে যে কারেন্ট যায় এটা হচ্ছে আই ডেল। এই কারেন্টের জন্য একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে এখানে। ঠিক আছে, অর্থাৎ এখানে আইডেল গেলে এখানে টু আইডেল পরিমাণ ভোল্টেজ তৈরি হবে। আবার দেখো এখানে কি আছে, এই যে 10 ওহম, 10 ওহমের রেজিস্ট্যান্স আর ভোল্টেজ হচ্ছে ভি ডেল্টা। এই ভি ডেল্টা যদি এখানে ভোল্টেজ যায়, এই লাইনে কতটুকু কারেন্ট যাবে, 0.4 ভি ডেল্টা পরিমাণ কারেন্ট এই লাইনে ফ্লো হবে। তাহলে দুইটা ডিপেন্ডেন্স আছে, দুইটা ডিপেন্ডেন্স সোর্স। তাহলে সুপারপজিশনে আমরা কিভাবে করি,
প্রথমে এই সোর্স অ্যাক্টিভ করব, বাকি সব ডিএক্টিভ, এরপর এই সোর্স অ্যাক্টিভ করব, বাকি সব ডিএক্টিভ। তাহলে প্রথমে আমরা সুপারপজিশনের জন্য এখানে এটা অ্যাপ্লাই করতেছি। দেখো যে যখন 10 ভোল্টের সোর্স অ্যাক্টিভ, শুধুমাত্র 10 ভোল্টের সোর্সটা অ্যাক্টিভ, তাহলে কি হবে, এই সার্কিটটা হুবহু থাকবে। আর কি হবে, শুধু এখানে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে আরেকটা, সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা ডিএক্টিভ হবে। কারেন্ট সোর্স ডিএক্টিভ হওয়া মানে কি, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই না, ঠিক আছে? কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই থাকার কারণে আইডিয়াল কারেন্ট সোর্স এটি কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, সুপারপজিশনের জন্য এখানে জাস্ট ফিগারটা আঁকলাম, ঠিক আছে? বাকি সব আগের মতো। আর কি করলাম, যেহেতু সার্কিটটাই পাল্টাই দিয়েছি, এখানে যে নামগুলো ছিল আইডেল, এটাকে নাম দিয়েছি আইডেল প্রাইম, এটা নাম ছিল ভি আউটপুট, এটা নাম দিয়েছি ভি আউটপুট প্রাইম, এটা নাম ছিল টু আইডেল, এটা দিয়েছি টু আইডেল প্রাইম, 0.4 ভিডেল, এটার নাম দিয়েছি 0.4 ভিডেল প্রাইম, ঠিক আছে? এটা ছিল ভিডেল, এটা দিয়েছি ভিডেল প্রাইম। জাস্ট সবগুলা কোয়ান্টিটির আগে একটা প্রাইম লাগিয়ে দিছি, ঠিক আছে? গেল। এখন আমার কি লাগবে, আমার টার্গেট কিন্তু এই ভি আউটপুট প্রাইমটা এখান থেকে বের করা। এরপরে আবার 5 এম্পিয়ার অ্যাক্টিভ করব, তখন আবার ভি আউটপুট ডাবল প্রাইমটা বের করব। এরপর এই দুইটা যোগ করে দিলেই আমার কি আউটপুটে ভি আউটপুট ভোল্টেজটা আমি পেয়ে যাবো। আমার টার্গেট কিন্তু এটা। আচ্ছা, এখন দেখো এই যে সার্কিটটা আমার তৈরি হলো, এই সার্কিটটা কেমন, এই সার্কিটে যদি তুমি খেয়াল করো, এই যে 10 ওহমের রেজিস্ট্যান্স, এই 10 ওহমের যে রেজিস্ট্যান্স আছে, এর মধ্য দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে দেখো তো, 0.5 ভিডেল প্রাইম কারেন্ট যাচ্ছে না, দেখো তো। এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করছে না, কোনো সন্দেহ আছে? এখানে অনেকের একটা মিসকনসেপশন কাজ করে। সাপোজ মনে করো আমার একটা 5 ভোল্টের সোর্স আছে, এর সাথে একটা 3 এম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তুমি আমাকে এটা এখন উত্তর দিবা যে এখানে 5 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স মনে করো, 3 ভোল্টের ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে কারেন্ট কত, এটা কি তোমার হিসাব করা লাগবে? এই রেজিস্ট্যান্সে কারেন্ট কত হবে, 5 এম্পিয়ার হবে। কারণ কি, যদি কোনো একটা কারেন্ট সোর্স থাকে, তখন তোমার এই ভোল্টেজের আর কোনো ভ্যালু নেই, মানে এটা থাকলেও যা, না থাকলেও যা। এটা থাকলেও রেজিস্ট্যান্সের মধ্যে 5 এম্পিয়ার যাবে, এটা না থাকলেও এই রেজিস্ট্যান্সের মধ্যে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই কনসেপ্টটা খুব রেয়ারলি ইউজ হয়, এবং এই রেয়ার ইউজ হওয়া থিওরিটা এই ম্যাথে খুব কাজে লাগে। কেমন কাজে লাগে দেখো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এই যে ভিডেল প্রাইম, ভিডেল প্রাইম সমান আমি কি লিখতে পারি, বি সমান আই আর, তাই না? আই কত, 0.4 ভিডেল প্রাইম, তাহলে আমি লিখলাম আই 0.4 ভিডেল প্রাইম। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো, তোমার ভিডেল প্রাইমের পজিটিভ উপরে, নেগেটিভ নিচে, ঠিক আছে? আমি ব্ল্যাক কালার নিচ্ছি, দেখো এটা পজিটিভ হচ্ছে উপরে, নেগেটিভ নিচে, কিন্তু কারেন্টটা যাচ্ছে এইভাবে। তাহলে চিহ্ন কিরকম হবে, কারেন্ট যদি যেদিকে ঢুকে ওইদিকে কি হয় পজিটিভ, যেদিকে বের হয় ওইদিকে নেগেটিভ হয়। কিন্তু তুমি এখানে ভোল্টেজ যে নিবা, সেই ভোল্টেজটা নিচ্ছ কিভাবে, এই টার্মিনালকে পজিটিভ ধরে, তাহলে ভোল্টেজ কি হবে, নেগেটিভ হবে না, যেহেতু কারেন্ট উল্টাভাবে ঢুকতেছে। তাহলে এখানে কি আছে, একটা মাইনাস, আর কারেন্টটা বসে গেছে 0.4 ভিডেল প্রাইম, আর রেজিস্ট্যান্সের মান 10 ভোল্ট বসে গেছে। তাহলে আমার আসছে কত এখান থেকে, ভিডেল প্রাইম সমান এই 0.4 এর সাথে 10 গুণ করলে 4 ভিডেল প্রাইম। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি দাঁড়ায়, ভিডেল প্রাইম ইন্টু 1 প্লাস 4 সমান 0। এখন এখানে তুমি খেয়াল করে দেখো যে এই সংখ্যাটাকে তুমি ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে ভিডেল প্রাইম সমান কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাই না? এটা যদি তুমি এই লাইন পর্যন্ত আসো, এখানে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কারণ কি দেখো, সামথিং সমান কি মাইনাস ইন্টু ওই জিনিসটাই, এটা কি সম্ভব? একটা জিনিস সমান তার সাথে -4 গুণ করলে যা হয় সেটা, এটা কি কখনো সম্ভব? x সমান 4x হইতে পারে কখনো? হইতে পারে না, তাই না? তাহলে এই ক্যালকুলেশন এই জায়গায় এসেই সবার মাথা খারাপ হয়ে যায়। তো এইটাকে এখানে এসে আমরা 0 করে দেই, ঠিক আছে? অর্থাৎ ভি ডেল প্রাইম সমান 0, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের আড়াইতে কোনো ভোল্টেজ নাই।
ভোল্টেজ নাই মানে কি এই রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট ফ্লো হয়নি। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে এখানে তো একটা কারেন্ট সোর্স ছিল, কিন্তু কেন এখানে কোনো ভোল্টেজ হইলো না বা কোনো কারেন্ট গেল না, কেন এই ভোল্টেজটা জিরো চলে আসে? এর কারণ হচ্ছে দেখো, ওই যে একটু আগে তোমাকে বলছিলাম যে যখন একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স এরকম থাকে সিরিজে, তখন অন্য যে আরেকটা আছে সোর্স, ওইটা থাকা না থাকা সমান হয়ে যায়। তার মানে কি, কারেন্ট সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স হচ্ছে অনেক হাই। এখন এই সার্কিটে কি হয়ে গেছে দেখো, এই ব্রাঞ্চে দুইটা সোর্স পড়ে গেছে, দুইটা ডিপেন্ডেন্ট, এবং এর মধ্যে একটা কারেন্ট সোর্স। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই লাইনটা প্রায় ওপেন সার্কিট। এই লাইনটা ওপেন সার্কিট, এই 10 ওহমের মধ্যে কোনো কারেন্টই আসতে পারবে না। ঠিক আছে, কারণ কি, এর ডিপেন্ডেন্সি তো এর সাথেই, তাই না? এখন এইখানে ভোল্টেজ জেনারেট হইলে না এখানে কারেন্ট প্রডিউস হইতো, কিন্তু এ তো আগে থেকে একটা কারেন্ট সোর্স, তাই না? এই যেহেতু আগে থেকে একটা কারেন্ট সোর্স, এরকম ডিপেন্ডেন্ট সোর্স হোক ইন্ডিপেন্ডেন্ট সোর্স হোক, এরকম কারেন্ট সোর্সের সাথে যদি এরকম একটা সার্কিট থাকে এরকম সেটআপে, তাহলে এটা হচ্ছে একটা ওপেন সার্কিট। নেলসন রিডেলের বইতে এভাবে বলা আছে যে এইখানে এই দুইটা ডিপেন্ডেন্ট সোর্স একটা রেজিস্ট্যান্সে আছে, এবং এখানে কি হয়েছে, এখানে ইন রেজাল্টেন্ট এই 10 ওহম রেজিস্ট্যান্সে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। আর ম্যাথমেটিক্যালি বুঝতে গেলে এরকম যে ভিডেল প্রাইম সমান জিরো, আর থিওরিটিক্যালি কি বলতে গেলে ওইভাবে। তো তুমি এটা এখানে এসে থিওরি দিয়ে সরাসরি বলে দিতে পারো যে ভিডেল প্রাইম সমান জিরো, এটা না লিখেই বলে দিতে পারো, ওই যে ওই ব্যাখ্যাটা বলে। আবার ম্যাথ করেও দেখাইতে পারো, তোমার ইচ্ছা, করলাম। এরপর দেখো এই জিনিসটা সার্কিটে নাই, তার মানে কি, খুব সিম্পল সার্কিট, একটা সিরিজ সার্কিট, একটা 5 ওহম রেজিস্ট্যান্স, একটা 20 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে আছে। তাহলে 20 ওহমের রেজিস্ট্যান্স ভোল্টেজ কত হবে, ভি সমান কত হবে, ভোল্টেজ ডিভাইডার দাও, টোটাল ভোল্টেজ ইনটু যেটার রেজিস্ট্যান্স সেটা, যেটা ডিভাইডেড বাই টোটাল ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 5 প্লাস 20। তাহলে ভি আউটপুট প্রাইম কত হবে, আমার এখানে যে ভি আউটপুট প্রাইমটা আমি চাচ্ছি সেটা হবে 8 ভোল্ট। ঠিক আছে, ভি আউটপুট প্রাইম পেলাম। এখন কি করব, এই সার্কিটের মধ্যে আমি জাস্ট 5 এম্পিয়ার কে অ্যাক্টিভ করব এবং ভি আউটপুট ডাবল প্রাইম বের করব, এরপরে এটার সাথে যোগ করে দিব, তাহলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, এখন দেখো আমি কি করলাম, শুধু 5 এম্পিয়ার কে অ্যাক্টিভ করে এই সার্কিটটা আঁকলাম। ঠিক আছে, যখন 5 এম্পিয়ার শুধু অ্যাক্টিভ, এখন কি হয় দেখো, 5 এম্পিয়ার যদি শুধু অ্যাক্টিভ হয় তাহলে কি হবে, এই ভোল্টেজ সোর্সটা শর্ট সার্কিট হয়ে যাবে, এই দেখো এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, যেহেতু ভোল্টেজ সোর্সের ইম্পিডেন্স জিরো আইডিয়াল। আচ্ছা, হইলো। এখন কি করলাম, আমি এই সার্কিটের এই পয়েন্টটাকে আমি রেফারেন্স পয়েন্ট ধরলাম, যেহেতু আমি নোডাল করব। তুমি যদি কখনো সার্কিটের নোডাল অ্যানালাইসিস করো, আমাদের নোডাল অ্যানালাইসিস এর ক্লাসগুলো ইলেকট্রিক্যাল সার্কিট মডিউল থেকে তোমরা এই ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখে নিতে পারো, নোডাল অ্যানালাইসিস সম্বন্ধে আলোচনা করেছি। নোডাল অ্যানালাইসিসের প্রথম শর্তই হচ্ছে সার্কিটের নোড কয়টা সেটা বের করবা, এবং যে কোনো একটাকে রেফারেন্স ধরে নিবা। তাহলে আমরা কি করতেছি, এই সার্কিটের নোড আছে কয়টা, একটা দুইটা তিনটা, এবং চারটা নোড আছে, sorry, 1 2 3 4। এই 4 নাম্বার নোড যেটা, এটাকে আমরা রেফারেন্স ধরে নিচ্ছি, এর জন্য এখানে এই চিহ্নটা দিলাম। এখন আমরা কি করব, সবগুলো নোটেশন পাল্টে দিব, এটা আইডিয়াল ডাবল প্রাইম, ভি আউটপুট ডাবল প্রাইম, ভি ডেল ডাবল প্রাইম। ঠিক আছে, যেহেতু সেকেন্ড টার্ম করতেছি, এটা আরেকটা নতুন নাম দিলাম আর কি, জাস্ট টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে ভি আউটপুট ডাবল প্রাইমটা বের করা। তাহলে দেখো প্রথমে আমি এ নোডে একবার নোডাল অ্যানালাইসিস করব, বি নোডে একবার নোডাল অ্যানালাইসিস করব, এরপর আমার অঙ্ক শেষ। এখন এ নোডে যদি নোডাল করি, দেখো তো এ নোডে আগত কারেন্ট কে, এই যে আই ডেল ডাবল প্রাইম, এই কারেন্টটা এ নোডে আসতেছে, 0.4 ভি ডেল ডাবল প্রাইম, এই কারেন্টটাও এ নোডে আসতেছে, এবং এইখান থেকে কারেন্ট যাচ্ছে কে, যাচ্ছে হচ্ছে এটা, তাই না? এই কারেন্টও আসতেছে, এই কারেন্টও আসতেছে, এই কারেন্টটা যাচ্ছে, তাহলে এটা হবে কি, সমানের ওই সাইডে, অর্থাৎ বি আউটপুট ডাবল প্রাইম বাই 20। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি লিখলাম। এখন দেখো এই ইকুয়েশন তুমি এখন মান বসাও, তোমার আইডেল ডাবল প্রাইম, আইডেল ডাবল প্রাইম কি হবে, ভি বাই আর। তাহলে এই 5 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ কত, এই এ এর আড়াআড়িতে ভোল্টেজ
এ এর আর এর ভোল্টেজ কত, ভি আউটপুট ডাবল প্রাইম, তাই না? তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ভি আউটপুট ডাবল প্রাইম বাই 5, তাই না? কিন্তু একটা মাইনাস হবে, কারণ কি? কারণ হচ্ছে দেখো তো, এই কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এই কারেন্টটা যাচ্ছে উল্টা দিকে। ভি আউটপুটের ডাবল প্রাইমে পজিটিভ আছে এদিকে, আর নেগেটিভ আছে এদিকে। নেগেটিভ এখানে থাকা মানে কি, অ্যাকচুয়ালি এখানে নেগেটিভ থাকা। তাহলে কারেন্টটা উল্টা দিক থেকে ধরছো না, ভোল্টেজ ধরতেছো তুমি এভাবে প্লাস মাইনাস দিয়ে, কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তাইলে তোমার কি হবে, এই কারেন্টের মানটা আসবে নেগেটিভ। এই জন্য এখানে কি দিছি, নেগেটিভ ভি আউটপুট ডাবল প্রাইম বাই 5। যদি এখানে এমন হইতো যে তোমার এই নোটেশনটা এইভাবে ধরা থাকতো, আইডিয়াল ডাবল প্রাইমও এদিকে যাচ্ছে, ভি আউটপুট ডাবল প্রাইমের এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে তুমি এইভাবে লিখতে পারতা ভি আউটপুট ডাবল প্রাইম বাই 5। যখন পজিটিভ থেকে কারেন্ট বের হবে তখন চিহ্নটা নেগেটিভ দিতে হবে না। তাহলে আমি এটার ইকুয়েশনটা লিখলাম। এরপর আমার কি আছে, মাইনাস সরি 0.4 ভি ডেল ডাবল প্রাইম, 0.4 ভি ডেল ডাবল প্রাইম। তাহলে দেখো, এই 0.4 ভি ডেল ডাবল প্রাইমটাকে আমি কি করলাম, সমানের ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? এবং আমার এখানে কি দাঁড়াইলো, সমানের ওইদিকে নিয়ে গেলে এটার আগে একটা মাইনাস হবে, আর ভি আউটপুট ডাবল প্রাইম বাই 20 এটা সমানের এদিকে নিয়ে আসলে এই মাইনাসটা চলে আসবে, আসলো। এখন তুমি খেয়াল করো, এই ইকুয়েশনে তুমি যদি চারিদিকে ইয়া করো, কি বলে, ইয়া দিয়ে গুণ করো, এখানে লসাগু কত হবে, 20, 20 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে, 4 5 20, তাই না? 20 একে 20, তাহলে এখানে 4 5 20 এর কারণে এখানে আসতেছে 4, 20 একে 20 এর কারণে এখানে আসতেছে 1, আর 20 কে 0.4 দিয়ে গুণ করলে আসবে কত, 8, ঠিক আছে? তো দেখো এখানে ফাইনালি কি দাঁড়াচ্ছে, উম, আমি যদি এই উভয় পক্ষে 20 দিয়ে তো গুণ করলাম, এখন যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে দেখো এই সব মাইনাস গুলা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? সবগুলা প্লাস হয়ে গেল। প্লাস হয়ে গেলে এখানে কি হচ্ছে, 5 ভি আউটপুট ডাবল প্রাইম, 5 ভি আউটপুট ডাবল প্রাইম সমান 8 ভি ডেল ডাবল প্রাইম, ঠিক আছে? বললো, তাহলে এটা তুমি একটা ইকুয়েশন পাইলা। এরপরে কি দেখো, এখানে যে ভিবি আছে, এই ভিবি সমান কি, ভিবি সমান ভি ডেল ডাবল প্রাইম প্লাস 2 আই ডেল ডাবল প্রাইম, তাই না? এই রেজিস্ট্যান্সের আধারিত ভোল্টেজ যদি ভি ডেল ডাবল প্রাইম হয় এবং এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, সেটা এভাবে কানেক্ট আছে, তাই না? তাহলে দুইটা ভোল্টেজ সোর্স যদি এভাবে কানেক্ট থাকে সিরিজে, ঠিক আছে, একটা 1 ভোল্ট একটা 2 ভোল্ট, তাহলে টোটাল ভোল্টেজ কত হবে, 3 ভোল্ট হবে, তাই না? তাহলে কি হবে, এখানে দেখো তো সেম কনসেপ্ট, একটা ভোল্টেজ আর একটা ভোল্টেজ এভাবে সিরিজে কানেক্ট আছে, তাহলে বি পয়েন্টের ভোল্টেজ কত হবে, যেহেতু এই পয়েন্টটা তুমি গ্রাউন্ড ধরছো, বি পয়েন্টের ভোল্টেজ কত হবে, বি থেকে এই রেফারেন্স পর্যন্ত, তুমি বি থেকে সি পর্যন্ত ভোল্টেজ, কিন্তু বি এর ভোল্টেজ হবে না, এভাবে দিলে ভুল হবে। তাহলে ভিবি সমান কি হবে, ভিবি সমান হবে ভি ডেল ডাবল প্রাইম, যেটা হচ্ছে এটা, এবং 2 আই ডেল ডাবল প্রাইম, যেটা হচ্ছে এটা। আমি এই দুটো ইকুয়েশন এখান থেকে পাইলাম, এগুলো আমি রেখে দিলাম, ঠিক আছে? এবং নোট বি তে আমি অ্যাপ্লাই করি। নোট বি তে আমি যখন নোডাল অ্যাপ্লাই করব, দেখো তো নোট বি তে একটা কারেন্ট আসতেছে 5 এম্পিয়ার, আর এই কারেন্টটা চলে যাচ্ছে, এটা যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস দিচ্ছে, তার মানে কি হবে, কারেন্ট পজিটিভ থেকে নিচের দিকে যাবে ধরলাম, তাহলে এই কারেন্টটা ধরলাম এদিকে নিচের দিকে চলে যাচ্ছে, তাইলে এইখান থেকে নির্গত কারেন্ট কে 0.4 বিডেল ডাবল প্রাইম, আর কত, এই কারেন্টটা, তাই না? তাহলে দেখো নির্গত কারেন্ট দুইটা লিখলাম, এই হচ্ছে নির্গত কারেন্ট, আর আগত কারেন্টকে 5 এম্পিয়ার, এই 5 এম্পিয়ার অন্য সাইডে লিখলাম। এখন ক্যালকুলেশনটা দেখাই, 0.4 বিডেল ডাবল প্রাইম, এই কারেন্টটা লিখলাম। এই কারেন্টটা কি হবে দেখো তো, এখানের মধ্যে কতটুকু কারেন্ট যাবে, একটা রেজিস্টরের মধ্যে কতটুকু কারেন্ট যায়, এখানের ভোল্টেজ বিয়োগ এখানের ভোল্টেজ দিয়া বিয়োগ করে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে কি এখানে কারেন্ট পাবো না? তাইলে এই পয়েন্টের ভোল্টেজ কত,
ভিবি, তাই না? ভিবি। আর এই পয়েন্টের ভোল্টেজ কত? সি পয়েন্টের ভোল্টেজ কত? 2 আইডেল ডাবল প্রাইম, 2 আইডেল ডাবল প্রাইম বসাইলাম, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 10 বসাইলাম। ঠিক আছে, তাহলে বসানোর পরে কি হলো? এখন তুমি জিনিসটাকে ইজি করে ফেলো। নিচে যেহেতু 10 আসে, পুরো জিনিসটাকে 10 দিয়ে গুণ দিয়ে 10টা সরাই ফেলো। তাহলে কি হয়? 0.4 কে 10 দিয়ে গুণ করলে হয় 4, আর এটাকে 10 দিয়ে গুণ করলে তো 1, আর এটাকে 10 দিয়ে গুণ করলে 50 আসলো। এখন কি দ্বারা দেখো তো, 4 বিডেল ডাবল প্রাইম প্লাস এই যে বিবিটা তুমি এখানে পাইছিলা না, তাই না? এই বিবির মানটা বসাই দাও, এই যে বিবির মানটা এখানে বসাই দাও। ঠিক আছে, বিডেল ডাবল প্রাইম প্লাস 2 আইডেল ডাবল প্রাইম বসালাম। বসানোর পরে এখানে আর কি থাকে, -2 আইডেল ডাবল প্রাইম, এটাও এখানে বসে দিলাম, সমান 50। এখন দেখো, 2 আইডেল ডাবল প্রাইম, সরি এটা তো প্লাস, তাই না? বিডেল ডাবল প্রাইম প্লাস 2 আইডেল ডাবল প্রাইম। তাহলে দেখো, একটা প্লাস আর একটা মাইনাস, এই দুইটা কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি গেলে কি হবে? এখানে কি থাকবে? 4 বিডেল ডাবল প্রাইম আর একটা শুধু বিডেল ডাবল প্রাইম, দুইটা মিলে 5 বিডেল ডাবল প্রাইম হয়ে যাবে, এবং এটার ভ্যালু আসবে কত? জাস্ট 50। তাহলে এখান থেকে হিসাব করো, ভিডেল ডাবল প্রাইম সমান কত? 5 10 50, 10। কিন্তু তোমার টার্গেট কি ভিডেল ডাবল প্রাইম বের করা না, তোমার টার্গেট তো ভি আউটপুট ডাবল প্রাইম কত সেটা বের করা। এখন দেখো, আমরা কিন্তু এখানে একটা ইকুয়েশন পাইছিলাম, 5 ভি আউটপুট ডাবল প্রাইম সমান 8 ভিডেল ডাবল প্রাইম, তাই না? তাহলে এই ভিডেল ডাবল প্রাইম মান বসে দাও, এটার সাথে 8 গুণ করে দাও, তাইলে তো তুমি ভি আউটপুট ডাবল প্রাইম পেয়ে যাবা। তাইলে 5 ভি আউটপুট ডাবল প্রাইম সমান 80, তাহলে ভি আউটপুট ডাবল প্রাইম সমান কত? 16। তাহলে দেখো, তুমি একবার সোর্স অ্যাক্টিভ করে ভি আউটপুট ডাবল প্রাইম পাইছিলে এত, আর একবার সোর্স অ্যাক্টিভ করে ভি আউটপুট ডাবল পাইছিলাম এত। এখন সুপারপজিশনের থিওরি কি বলে? টোটাল ভোল্টেজ কি হবে? প্রথম সোর্সের কারণে ভোল্টেজ প্লাস দ্বিতীয় সোর্সের কারণে ভোল্টেজ। তাহলে ওখানে 8, এখানে 16, টোটাল কত আসলো? 24 ভোল্ট। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। এই অঙ্কটা বেশ কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এই ধরনের অঙ্ক আয়ত্ত আসতে সুবিধা হবে এবং এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তুমি যদি একদম রিয়েলিটি চিন্তা করো, এই ম্যাথটা যখন পরীক্ষায় আসছিল, এই ম্যাথটা ছিল পৃষ্ঠার অর্ধেক জায়গা দেওয়া হয়েছে, এবং অর্ধেক জায়গার মধ্যে এই চিত্রটা অনেক বড় করে আঁকা ছিল। তাহলে বুঝো, অঙ্ক করার জন্য তুমি জাস্ট এরকম এতটুকু জায়গা পাইতে, একটা অর্ধেক পৃষ্ঠার মধ্যে এতটুকু পরিমাণ জায়গা তুমি পাবা। এই এতটুকু জায়গা অর্ধেক পৃষ্ঠার মধ্যে, ওখানের মধ্যেই বুঝে শুনে করতে হবে, তাহলে কি পরিমাণ দক্ষতা নিয়ে আসতে হবে হাতে। ঠিক আছে, তো দেখো, এবং এই ম্যাথটা কিন্তু ছোট ছিল এবং জায়গাও ভালোই ছিল। ঠিক আছে, এই জন্য পরীক্ষার হলে অঙ্কের নিচে কতটুকু জায়গা আছে এটা থেকে ডিসিশন নেওয়া যাবে না। অনেক সময় অঙ্কের নিচে অনেকে ভাবে যে কম জায়গা দিছে মানে অঙ্ক মনে হয় ছোট, বেশি জায়গা দিছে মানে অঙ্ক মনে হয় বড়, অনেকে কনফিউজ হয়ে যায়। আমাকে একজন বললো যে এই ম্যাথের নিচে তো অনেক জায়গা দিছে, এটা কিভাবে এত ছোট হয়? ঠিক আছে, এই জন্য এইগুলা দেখে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাইলে গেল, এই ছিল আমাদের আলোচনা। তো তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি, আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর কোর্স অনলাইনে চলমান, এবং প্রতিনিয়তই আমাদের এই কোর্সটা চলছে এবং স্টুডেন্ট এনরোল হচ্ছে। তোমরা আমাদের এই স্টুডেন্ট গ্রুপটাতে কানেক্ট হতে পারো, এবং কানেক্ট হয়ে আমাদের এই গ্রুপে তোমাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেম গুলো জানাতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব। অথবা এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করতে পারো, তাহলে জব প্রিপারেশনের এই ধরনের আরো বিভিন্ন সলিউশন, জব সলিউশন এবং সিরিয়ালি আমরা কিন্তু আমাদের পেইড কোর্সের প্রায় 50টা মতো ক্লাস আমরা এখানে আপলোড করছি অলরেডি। প্রায় 35টা মতো ক্লাস আপলোড করা শেষ। ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, মেশিন এবং পাওয়ার সিস্টেম, অর্থাৎ চাকরি পরীক্ষায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের যা প্রশ্ন আসে যেসব টপিক থেকে, ফুল টপিকটাই আমরা ওখানে কভার করার চেষ্টা করছি। তোমরা চ্যানেলটা ফলো করতে পারো, এবং তাও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে এই নম্বরটিতে আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কোর্সে ভর্তি বা অন্য যে কোনো সংক্রান্ত বিষয় জানার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তোমরা যদি এই শীটটা আমাদের কাছ থেকে চাও, যে এই লেকচার শীট গুলা তোমরা নিতে চাও বা
তো এই লেকচার সিরিজ তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, আমরা এমনি দিয়ে দেবো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।